এখন আপনাদের পড়ে শোনাব তারাপদ রায়ের লেখে একটি হাসির গল্প, গগন মামা। গগন মামা ছিলেন মার মামাতো ভাই। দিনের আলোয় কখনো তাকে দেখিনি। গগন মামা যে কোথা থেকে আসতেন, কোথায় বা যেতেন, সেও আমরা কোনোদিন জানতে পারিনি। এক এক দিন অনেক রাতে মাথার চুল ভর্তি ধুলো, হাতে টিনের স্যুটকেস, মোটা খদ্দরের ময়লা ধুতি পাঞ্জাবি পরা গগন মামা দুম করে এসে উদয় হতেন। বলতেন, লাস্ট বাসে চলে এলাম। তারপর সাত সকালে কাকডাকা ভোরে উঠে বারান্দা থেকে মাকে বলতেন, নোয়াদি যাই, ফার্স্ট বাসের সময় হয়ে গেছে। গগন মামার আশাটা আমাদের বাসার কেউ বিশেষ পছন্দ করত না। আমার মা তো খুবই বিরক্ত হতেন। বলতেন, সময় নেই, অসময় নেই, রাত বিরেতে গগনটা আসে, কোনো শোধবোধ নেই। গগনের জন্য লজ্জায় আমার মাথা কাটা যায়। অবশ্য মার গগন মামাকে নিয়ে বিরক্ত হওয়ার কিছু ছিল না। আমাদের বাড়িতে আসার আরেকটা সূত্র ছিল গগন মামার। আমার ঠাকুমার বোনের বিয়ে হয়েছিল গগন মামাদের গায়ে জ্ঞাতি বংশে। সে সূত্রে গগন মামা ঠাকুমাকে মাসিমা বলতেন। ঠাকুমার একটু স্নেহ ছিল এই ছন্নছাড়া লোকটার উপর। কখনো দেখেছি লুকিয়ে চুরিয়ে ৫-১০টা টাকা দিচ্ছেন গগন মামার হাতে। বলতেন, কখনো খালি পেটে থাকবে না। আমাদের বাড়িতে রাতের খাওয়া দাওয়া মিটতে ১১টা, ১১:৩০ হয়ে যেত। লাস্ট বাস থেকে নেমে গগন মামা প্রায় ওই সময়ে এসে পৌঁছতেন। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বারান্দায় কাঠের সিঁড়িতে সকলের সঙ্গে খেতে বসতেন গগন মামা। লণ্ঠনের আলোয় কাঁঠাল কাঠের পিঁড়িতে বসে কাঁসার থালায় সেই নৈশ ভোজনের স্বাদ অনেক দিন ভুলে গেছি। গগন মামার কথা লিখতে গিয়ে মনে পড়ল, অল্প বয়সে যাদের তখনও পইতে হয়নি, তারা ছাড়া খাওয়ার সময়ে কেউ কথা বলবে না। ব্রাহ্মণের খাওয়ার সময় কথা বলতে নেই। আচমন করে পঞ্চদেবতাকে অন্ন দিয়ে তারপর ভোজন শুরু। পঞ্চদেবতার ব্যাপারটাও দেখছি ভুলে যায়নি। ভাতের থালার পাশে 5টা ভাত দিয়ে জল ছিটিয়ে নাগায় সাহা, কুরমায় সাহা এসব বলতে হতো। সে যাই হোক, খাওয়া দাওয়ার পরে বাইরের বারান্দায় ঠাকুরদা গগন মামাকে ডাকতেন। ঠাকুরদা এজি চেয়ারে শুয়ে তামাক খাচ্ছেন, পাশের তক্তপোষে গিয়ে গগন মামা বসতেন। ঠাকুরদা বলতেন, গগন, আগের বছর 6 মাস সময় চেয়েছিলে, তারপরে আরও 6 মাস হতে চলল, এখন কি বলবে? গগন মামা বলতেন, সময়টা খুব খারাপ গেল, তবে আর দেরি হবে না, আর 6 মাস সময় দিন। ব্যাপারটা কোনো টাকা পয়সা ধার দেনার ব্যাপার নয়, তার চেয়ে অনেক বড় ব্যাপার। স্বাধীনতার প্রশ্ন। স্বাধীনতা আসতে আর কতদিন দেরি আছে? গগন মামা সবসময় আশা করতেন 6 মাসের মধ্যে স্বাধীনতা এসে যাবে। কখনো এসে বলতেন, নেতাজি চাটগা পর্যন্ত এসে গেছে, আর বড়জোর 2 মাস। কলকাতায় রাইটার্স বিল্ডিংয়ে, আমাদের জেলার কালেক্টরি ছাদে, দিল্লির লাল কেল্লায় 13রঙা পতাকা উড়বে। গগন মামা রাতে আমাদের সঙ্গে এক ঘরে শুতেন। আমাদের শেখাতেন, বাইরে যাতে কেউ শুনতে না পায় এরকম নিচু গলায় বলতেন, ডাউন ডাউন ইউনিয়ন জ্যাক, আপ আপ ন্যাশনাল ফ্ল্যাগ। আবার কখনো বলতেন, ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে। একবার গগন মামা আমাদের খুব বিপদে ফেলেছিলেন। সেটা ছিল তুমুল যুদ্ধের সময়। মনন্তরের গরম নিঃশ্বাস পড়ছে গরিব মানুষের পিঠে। এদিকে রেল লাইন উপড়ানো হচ্ছে, পিকেটিং, ট্রেজারি আক্রমণ, ঘরে বাইরে যুদ্ধ। লোকে মন দিয়ে রেডিও শুনছে। একটা রেডিও শুনতে 100টা লোক জড়ো হয়। সংবাদ পাঠকের থমথমে কণ্ঠস্বর শান্ত মফস্বলে সকাল সন্ধ্যার বাতাসে আলোড়ন তুলছে। এ সময় একদিন অনেক রাতে, খাওয়া দাওয়া তখন সবে শেষ, গগন মামা এলেন। ঠাকুমা 1 বাটি মুড়ি আর 2টো তিলের নাড়ু দিলেন গগন মামাকে। তাই খেয়ে গগন মামা আমাদের ঘরে এসে শুয়ে পড়লেন, এবং আমরা কিংবা বাড়ির কোনো লোক ঘুম থেকে ওঠার আগে নিঃশব্দে চলে গেলেন। গগন মামা চলে যাওয়ার ঘণ্টা 2 পরে তখন সবে রোদ উঠেছে। পুলিশ এলো আমাদের বাড়িতে। ফতেপুরের ডাকের টাকা লুট হওয়ার মামলার আসামি গগনেন্দ্র নারায়ণ চক্রবর্তীকে গ্রেপ্তার করতে।
গগন চক্রবর্তী তখন পুলিশের নাগালের বাইরে, তাকে পাওয়া গেল না। কিন্তু পুলিশ জোর সার্চ করল আমাদের বাড়ি। 1.5 বছরেরও বেশি হারিয়ে যাওয়া আমার কোমরে চামড়ার বেল্ট বেরোলো কাঠের সিন্দুকের পেছন থেকে। বাবার বহুকাল আগে হারানো পার্কার কলম পাওয়া গেল বইয়ের আলমারির র্যাকের পেছনে। অনেকদিন ধরে ঠাকুরদার গড়গড়া নল চুরি যাচ্ছিল প্রায় নিয়মিতভাবে। সেগুলো বেরোলো সিঁড়ি কোঠার অন্ধকার ঘুপচি থেকে। ওখানে একমাত্র যাতায়াত ছিল আমাদের নেড়ি কুকুর ভ্যাবারামের। বোঝা গেল ভ্যাবারাম কোনো অজ্ঞাত কারণে সুযোগ পেলে সবার অলক্ষ্যে এই নলগুলি সারত। বোঝা গেল ভ্যাবারাম কোনো অজ্ঞাত কারণে সুযোগ পেলেই সবার অলক্ষ্যে এই নলগুলি সরাত। বহু চেষ্টা করে ঘর দোর জিনিসপত্র উল্টে পাল্টে তছনছ করে পুলিশ যখন একটা পাঠা কাটা রামদা, দাদার একটু গুলতি আর একখণ্ড বঙ্কিম রচনা বলি যার মধ্যে আনন্দমঠ ছিল, এছাড়া কিছুই পেল না, তখন তারা ভীষণ উত্তেজিত হয়ে চেঁচামেচি করতে লাগলো। এদিকে তারা অন্য পাড়া থেকে 4 জন ভদ্রলোককে নিয়ে এসেছিল। আমাদের বাড়ি থেকে সার্চ করে যেসব নিষিদ্ধ জিনিস বেরোবে তার তালিকায় সই করিয়ে সাক্ষী রাখবে। সে ভদ্রলোকেরা বাইরের উঠোনে ঠাঁই দাঁড়িয়ে। বেলা বাড়ছে, রোদ্দুর চড়া হচ্ছে, তারা দরদর করে খামছেন। অবশেষে পুলিশেরা মোক্ষম জিনিসটি পেল আমাদের পড়ার ঘরে। জিনিসটার কিছুই নয়, একটা ডুম লণ্ঠন। বড় গোল কাচের চিমনি লাগানো পিতলের লণ্ঠনটা থাকতো আমাদের পড়ার টেবিলে। লণ্ঠনটা বহুকালের পুরনো, সে 1910 সালে প্রথম মহাযুদ্ধেরও আগে। আমার বাবা যে বছর জন্মান, ঠাকুরদার দাদা বাবার অন্নপ্রাশনের বাজার করতে গিয়ে ঢাকার মগবাজার থেকে এই লণ্ঠনটা কিনে এনেছিলেন। বাবার নামে জুড়ে দিয়ে বাড়ির সবাই এটাকে জটুর লণ্ঠন বলতো। আমাদের ছোটবেলাতেও জোর আলো হতো এই বাতিটায়। লণ্ঠনটার ওপরে পুলিশের নজর পড়ল অবশ্য সম্পূর্ণ অন্য কারণে। লণ্ঠনটা ছিল জার্মান মডেলের, ম্যাক্স রেগার কোম্পানির। লণ্ঠনের গায়ে একটা সূর্যের ছবি ছিল, তার নিচে বড় বড় অক্ষরে লেখা ছিল ম্যাক্স রেগার, মেড ইন জার্মানি। এই মেড ইন জার্মানি ব্যাপারটা পুলিশের কাছে খুব সন্দেহজনক মনে হলো। যত তাদের বোঝানো হলো এ লণ্ঠন বহুদিন আগের, এমনকি আগের যুদ্ধেরও আগেকার, এখনকার ইংরেজ জার্মান যুদ্ধের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই, তারা কর্ণপাত করল না। লণ্ঠনটা নিয়ে পুলিশ চলে গেল। থানার মালখানা থেকে লণ্ঠনটা উদ্ধার করার বহু চেষ্টা হয়েছিল, কিন্তু ফেরত পাওয়া যায়নি। গগন মামার সঙ্গেও আর জীবনে দেখা হয়নি। তবে এ ঘটনার মাস 2 পরে একটা স্বাক্ষরবিহীন পোস্টকার্ড এসেছিল ঠাকুমার নামে। তাতে লেখা ছিল, মাসিমা, লণ্ঠনের জন্য দুঃখ করিবেন না, ওরকম লণ্ঠন একদিন ভারতের ঘরে ঘরে জ্বলিবে। এতক্ষণ আপনারা শুনছিলেন তারাপদ রায়ের লেখে একটি হাসির গল্প, গগন মামা।